ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিএনপির সংহতি র্যালি, ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। আমরা সারা বিশ্বের মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ। মুসলিম বিশ্বের যে সকল বড় দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। দুর্নীতি মামলায় শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে পরোয়ানা, ভারতের সাথে চুক্তির আওতায় ফিরিয়ে আনার চেষ্টা করবে সরকার। 10 জনের বিরুদ্ধে অ্যালার্ট জারির অনুরোধ। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের কারণে বাড়তে পারে পরিবহন ব্যয়, মনে করেন অর্থনীতিবিদরা। প্রভাব পড়বে না রপ্তানি বাণিজ্যে, দাবি উপদেষ্টার। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময় সহ সাইডলাইন বৈঠক। 2 বছরের মধ্যে সুফল পাবে দেশ, বলছে বিডা। বঙ্গোপসাগরে মাছ ধরার 5টি ট্রলারে জলদস্যুর হানা, গুলিবিদ্ধ 5 জন সহ আহত অর্ধশত জেলে ফিরেছে পাথরঘাটায়। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় র্যালি করেছে বিএনপি। বিপুল সংখ্যক নেতাকর্মী তাতে যোগ দেয়। র্যালি পূর্ব সমাবেশে নেতারা বলেন, ইন্দো মার্কিন সমর্থনের কারণে ফিলিস্তিনি জনগণ গণহত্যার শিকার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। তারা বলছেন, জাতিসংঘের কোনো সিদ্ধান্তই তোয়াক্কা করছে না গণহত্যা চালানো ইসরায়েল। বিশ্ব মুসলিমকে একাট্টা হয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। সরকারের পদত্যাগের দাবি নয় নিত্যপণ্যের কিংবা জ্বালানির মূল্য হ্রাসের। তবুও এই শোভাযাত্রা দ্রোহের প্রতিবাদের, স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর নৃশংস ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিএনপির র্যালি। হাতে হাতে ফিলিস্তিনি পতাকা, প্লেকার্ডে আর গলায় স্কার্ফে ফিলিস্তিনবাসীর প্রতি সংহতি জানালেন দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে র্যালিটি শুরু হয়ে অগ্রভাগ যখন শান্তিনগর, মগবাজার, বাংলা মোটর পেরিয়ে কারণবাজারের সার্ক ফোয়ারায়, তখনও শেষ প্রান্ত নাইটেঙ্গেল মোড়ে। র্যালি পূর্ব সমাবেশে বিএনপি নেতারা তুলে ধরেন ইসরায়েলি বর্বরতার ইতিহাস। মুসলিম বিশ্বের যে সকল বড় দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। পৃথিবীর কয়েকটি পরাশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদদে ইসরায়েলে যে গণহত্যা শুরু হয়েছে, তার শুরু কিন্তু আজকে নয়, বহু বছর আগের থেকে। কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ। সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? ইসরায়েলি প্রতিষ্ঠান বলে কিছু কিছু জায়গা আক্রমণ করা হচ্ছে, সেখান থেকে কিছু জিনিস লুটপাট করা হচ্ছে। আমরা যেটা বর্জন করতে চাই সেটা কেড়ে নেওয়ার চেষ্টাও কিন্তু অপরাধ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ইসরায়েলি আড়িপাতার যন্ত্র কিনে ইসরায়েলকে পরোক্ষভাবে সমর্থন দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে প্যালেস্টাইনের প্রয়াত রাষ্ট্রপতি ইয়াসির আরাফাতের বেশ সখ্যতা ছিল। জিয়ার শাসনামলে ইয়াসির আরাফাত বাংলাদেশ সফরেও এসেছিলেন। দলটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আসছিল। এবার ঢাকায় এই বড় ধরনের র্যালি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানান দেওয়ার মধ্য দিয়ে দলটি মানবতা বিরোধী আচরণের বিপক্ষে
অমানবিক আচরণের বিপক্ষে নিজেদের অবস্থান জানান দিল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ফিলিস্তিনের গাজা ও রাফাতে ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে সারা দেশে র্যালি ও সংহতি সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালা মসজিদ মাঠ থেকে বেরিয়েছে র্যালিটি। কাজীর দেউরি সহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে। ব্যানার ও ফেস্টুন ফিলিস্তিনের পতাকা হাতে এতে যোগ দেন চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন, বলেন বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তারা। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শিববাড়ি মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে চান্দানা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গাজায় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অত্যাচার, নির্যাতন, বোমা হামলা, নিহত সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন মহানগর বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি পণ্য বন্ধের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে অচল করে দিতে হবে। এছাড়া সারা বিশ্বের মুসলমানদের এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ যাওয়ার ঘোষণা দেন তারা। জাতিসংঘকে বলতে চাই যে আজকে তোমরা নিশ্চুপ কেন? আজকে মুসলমানদের উপরে এই হামলার আমরা বিচার চাই এবং অবিলম্বে এই হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের এই নির্মম বর্বরোচিত হামলায় বিশ্ব বিবেককে জাগ্রত করার জন্য আমরা আজকের এই প্রতিবাদ ও সংহতি র্যালিটি অনুষ্ঠিত করছি। বিক্ষোভ সমাবেশ ও সংহতি র্যালি করেছে রাজশাহী মহানগর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নগরীর বাটার মোড় এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে এ বিক্ষোভ র্যালি শুরু হয়। পরে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমারপাড়া মোড়ে শেষ হয়। এর আগে বাটার মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সমাবেশ শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা পরান নেতাকর্মীরা। খুলনায় বিএনপির মহানগর শাখার আয়োজনে নগরীর শিববাড়ি মোড়ে বিকেলে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, যুদ্ধের নামে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সর্বস্তরের মানুষকে খুন করেছে, ধ্বংস করেছে সে দেশের আর্থসামাজিক ব্যবস্থা, যা বিশ্বের মানুষদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তাই এ বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে এই ঘটনার বিচার করতে হবে। ইসরায়েলকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল পর্যায়ে সকল শক্তি দিয়ে আমরা ফিলিস্তিনের ভাইদের পাশে থাকবো। কোরআনে যে কথা লিখে গেছে সেটার বিজয় যেন আমরা ইনশাআল্লাহ নিয়ে আসতে পারি, সেই প্রতিবাদে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র বিশেষ জজ আদালতে এ আদেশ দেন। দুদকের অভিযোগ, ক্ষমতা অপব্যবহার করে নীতি বহির্ভূতভাবে পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট নেন পুতুল। এতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও অভিযুক্ত করা হয়। রাজুকের 60 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পলাতক শেখ হাসিনা ও তার মেয়ে সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত, যেখানে 1 নম্বর আসামি সাইমা ওয়াজেদ পুতুল। বৃহস্পতিবার দুদকের করা দুর্নীতির মামলায় 18 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে মামলার বিচার কাজ শুরুর নির্দেশ দেন মহানগর দায়রা জজ। মামলায় বলা হয়, ধানমন্ডিতে তার পরিবারের নামে রাজুকের বরাদ্দ করা আবাসন থাকলেও সেটি গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দ নেয় সাইমা ওয়াজেদ পুতুল। আবেদন ছাড়াই এই বরাদ্দ দেন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিধি বহির্ভূতভাবে, অর্থাৎ যেগুলো নিয়মকানুন আছে, যেমন অ্যাপ্লিকেশন করতে হয়, প্রেসক্রাইব ফর্ম অ্যাপ্লিকেশন করতে হয় অথবা তার নিজের অ্যাপ্লিকেশন করতে হয়, সেই সমস্ত কিছু না থাকা সত্ত্বেও টোটালটাই একদম তার মায়ের যে প্রভাবটা, সেই প্রভাবটাকে খাটিয়ে এখানে রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তারাও এটার সাথে সম্পৃক্ত হয়ে এই কাজটা সম্পন্ন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার ক্ষমতার অপব্যবহার করে মেয়ের নামে প্লট বরাদ্দ করে দেন। এই মামলায় দেখা যাচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল তার নামে সুদা সদন
সেটা একটি রাজুকের প্লট, সে সুধা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে। এবং এছাড়া গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজেদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে এই প্লটটা নেওয়া হয় এবং শেখ হাসিনা নিজে তা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। এ মামলায় আসামি সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ 16 জন, যারা সবাই এখন পলাতক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে হলে আমরা বলতেছি আপনারা আরো 5 বছর থাকেন। পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বিদেশে পলাতক 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনাল কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তথ্য জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনার কথাও জানান তিনি। জানান, দেশের স্বার্থেই এই বিচার শেষ করা দরকার। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে প্রাণ হারান 1,500 মানুষ, যার মধ্যে বেশিরভাগই শিশু ও শিক্ষার্থী। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসব হত্যাকাণ্ডে অংশ নেন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্দেশদাতা হিসেবে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম। সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সহ বেশিরভাগ শীর্ষ নেতা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় চিফ প্রসিকিউটর জানান, দ্বিতীয় দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 10 জনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়েছে। 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে একটা আলাদা সেকশন আছে, সেখান থেকে এটা ইন্টারপোলের কাছে পাঠানো হয়। মতবিনিময় সভায় তুলে ধরা হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গত 8 মাসের অগ্রগতি। বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আগামী সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল আইনে আরও কিছু সংশোধনী আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিচার প্রক্রিয়াকে স্মুথ করার জন্য যে সমস্ত জায়গায় নেসেসারি অ্যামেন্ডমেন্ট দরকার সেগুলোকে একসাথে আইডেন্টিফাই করে রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেফতারে কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই জানান চিফ প্রসিকিউটর। রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পণ্য পরিবহন ব্যয় বাড়তে পারে, ফলে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হতে পারেন ক্রেতারা, শঙ্কা অর্থনীতিবিদদের। যদিও ব্যবসায়ীরা বলছেন ভারতের এই সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতি হবে না, তবে ঢাকা বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যয় কমানোর দিকে মনোযোগ দিতে হবে সরকারকে। একই সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে ভারতের সাথে আলোচনার পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের।
কলকাতা বিমানবন্দর এবং অন্য কিছু বিমানবন্দর ব্যবহার করে আমরা যে দক্ষিণ এশিয়ার বাইরে অন্যান্য দেশে যে রপ্তানি করি, সেই জায়গাতে বাড়তি ব্যয় এবং সময়ের সম্মুখীন হবে আমাদের রপ্তানিকারকরা। এই গুডসগুলো যখন বাংলাদেশি এয়ারপোর্ট দিয়ে যাবে, তখন বাংলাদেশি এয়ারপোর্টে একটা কনজেকশন, একটা জামের মতো হয়ে যেতে পারে, যে আমরা আসলে তখন স্পেস পাবো না পাঠানোর জন্য, এবং আমাদের ব্যবসায়ীরা তখন হয়তো এটা গুডস দামটা বাড়িয়ে দিতে পারে। এই জায়গাগুলোতে যদি আমরা একটু নজর দিই, আমাদের কষ্ট যদি আমরা দিল্লির কাছাকাছি রাখতে পারি, তাহলে আমি মনে হয় যে এটা নিয়ে আমাদের খুব বেশি ইম্প্যাক্ট হবে না। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের রপ্তানি ও বাণিজ্যে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। জানান, শিগগিরই নিজস্ব সক্ষমতায় তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। ভারতের সিদ্ধান্তের জবাবে বাংলাদেশও তাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করবে কিনা জানতে চাইলে উপদেষ্টা জানান, এটি তার বিষয় নয়। বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে বাংলাদেশের বাণিজ্য স্থিতিশীলতা ফিরবে। ভারত বাংলাদেশকে 2020 সালে ট্রান্সশিপমেন্টের সুবিধা দিয়েছিল। এর মাধ্যমে দেশটির দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে 40 থেকে 50,000 টন পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল বাংলাদেশের রপ্তানিকারকরা। মূলত ইউরোপের বিভিন্ন দেশে তৈরি পোশাক, জুতা ও গহনার মতো সামগ্রী অপেক্ষাকৃত কম খরচে ভারতের বন্দর ব্যবহার করে রপ্তানি করা হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মাঝে কোনো রকম পূর্ব সতর্কতা ও আলোচনা ছাড়াই এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. কার্গো জটের কারণ দেখে 8 এপ্রিল রপ্তানির এই পাইপলাইন বন্ধ হওয়ায় কতটা প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে? ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। আমরা আমাদের নিজস্ব সক্ষমতায়, আমাদের জন্য প্রতিযোগিতার সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এই অবস্থায় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতেরও ট্রান্সশিপমেন্ট বাতিল বা দেশটিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কোনো চিঠি কি দিচ্ছে বাংলাদেশ? বাণিজ্য উপদেষ্টা বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত জানানো তার কাজ নয়। সেটা আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি, আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক স্থগিত করায় দেশের বাণিজ্য পরিস্থিতি স্থিতিশীল থাকবে। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। মূল আকাঙ্ক্ষা তো ওই জায়গায় যে আমাদের বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায়, আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি। মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থার সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দল দেশটি সফর করবে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের সম্মেলনে কী পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এলে তা এখনই জানাতে চায় না বিডা। তবে এর মাধ্যমে দেশে বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে। 2 বছরের মধ্যেই এর সুফল পাওয়া যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। এদিকে শেষ দিনে রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছে বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার বিনিয়োগ সম্মেলনের শেষ দিন ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল কেন্দ্রিক। সকাল থেকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের নেটওয়ার্কিং নিশ্চিতে ব্যস্ত সময় পার করেন কর্মকর্তারা। একাধিক পয়েন্টে সেক্টর ভিত্তিক আলাদা সেশনের আয়োজন ছিল। এর বাইরে সাইডলাইনে দ্বিপাক্ষিক আলোচনা সেরে নেন অনেক ব্যবসায়ী। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান জানান, আপাত দৃষ্টিতে সম্মেলন সফল। মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলোকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে, আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিডা কর্মকর্তা জানান, আলাদাভাবে বিনিয়োগের প্রস্তাব পেয়েছে দেশি বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান। ফান্ডার $150 মিলিয়ন, যেটা একেবারে এই আপনার সামিটেই সই হয়েছে। তার আগে ওই দিন গতকালকে সকালবেলায় আমরা জানলাম যে আমাদের শপ আপ যে স্টার্টআপের যে বিজনেস আছে, ওখানে $110 মিলিয়নের মতো ইনভেস্টমেন্ট এসেছে। ওটা একেবারে আমাদের সামিটের থ্রুতে এসেছে। এটা মানে কোনো কিছুই আসলে একদিনে হয় না। বিডা সম্মেলনে এবারই প্রথম রাজনৈতিক দলের সাথে মতবিনিময় হয়েছে বিনিয়োগকারীদের। ছিল আলাদা স্টলও। সংবাদ সম্মেলনে তারা
তারা জানান সব পর্যায়ে কর্মসংস্থান তৈরিতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। সম্ভাবনা এসেছে, একটি আশা এসেছে, সেটাকে যদি আমরা কাজে না লাগিয়ে মহকারি করে থাকি তাহলে কিন্তু বাংলাদেশ আবারই পিছনে যাবে। এবং আমরা তাদেরকে বলেছিলাম বাংলাদেশের এই যে সুযোগটা সৃষ্টি হচ্ছে সেখানে 15টা কমিশন করা হয়েছে, রিফর্মস কমিশন। আপনারা এই 15টা রিফর্মস কমিশনের মধ্যে যদি কাজগুলো হয় ভবিষ্যৎ বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা থাকবে না। আপনারা আসবেন ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে কাজগুলো খুব দ্রুত গতিতে সম্পন্ন হবে। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বোঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ যদি বজায় থাকে, গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যে যদি বজায় থাকে, ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন, কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না, রিটার্ন যাবে, তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবে। বিনিয়োগের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে একাধিক রাজনৈতিক দল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিনে বিডা এবং ইউএনডিপির সহযোগিতায় সিটিএনএ ডিজিটাল ইকোনমি সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং এইচএসবিসি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় আরেকটি অ্যাপারেল ও টেক্সটাইলস সেশন হয়। অনুষ্ঠানে বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন ও দায়িত্বশীল ব্যবসার মাধ্যমে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতকরণে কার্যকর সংযোগ গড়ে তোলার প্রতি জোর দেন বক্তারা। সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক অংশীদারদের উপস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কার্যকর কৌশল নিয়ে আলোচনা হয়। অ্যাপারেল ও টেক্সটাইলস সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান ও সিইও কিহাক সাং। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল সামাদ দাউদ। বৃহস্পতিবার যমুনায় এই বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। আব্দুল সামাদ দাউদ জানান, বাংলাদেশের টেলি যোগাযোগ খাতে দারুণ সম্ভাবনা রয়েছে। 4 দিনব্যাপী বিডার এই সম্মেলনের প্রশংসা করেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সদ্য সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদক জানায় তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। সংস্থার পরিচালক মোহাম্মদ আবুল হাসনাতকে প্রধান করে 3 সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গত বছরের এপ্রিলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে 2 বছর মেয়াদে রাজুক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। অনেক নাটকীয়তার পর চলতি বছরের মার্চে তার নিয়োগ বাতিল করে সরকার। 2022 থেকে 2024 সাল পর্যন্ত বোর্ড সভার তথ্য চেয়ে বর্তমান রাজুক চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনও করেছে সংস্থাটি। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল 10টা থেকে চলে 1টা পর্যন্ত প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। সবাইকে প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হলো এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় ছিল পরীক্ষা, কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছায় শিক্ষার্থীরা। প্রথম পরীক্ষা হওয়ায় ছিল চাপ, উৎকণ্ঠা। কেন্দ্রের বাইরে অভিভাবকরাও সময় কাটান উদ্বেগে। তবে পরীক্ষার রুটিন এবং দেরিতে শুরু হওয়ায় ছিল মিশ্র প্রতিক্রিয়া। রুটিন নিয়ে বেসিক্যালি একটু বিভ্রান্তি আছে, কারণ অলরেডি 3বার কিন্তু রুটিন চেঞ্জ করা হয়েছে এবং লাস্টে দেখা গেল যে 2টো এক্সামে ওদের হচ্ছে কোনো বন্ধই নেই। আজকে বাংলা ফার্স্ট ওয়ান উচিত ছিল, তারপরে বাংলা সেকেন্ড পেপার হবে, কিন্তু তা না হয়ে তারা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আসছে। সবাই বলছিল যে যেন পরীক্ষাটা পিছানো হয়, আমি সেই সাথে সহমত না, কিন্তু রুটিনটা লাস্ট টাইম যেটা হলো বারে বারে চেঞ্জ করার কারণে ওদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেল। সকাল 11টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা। এ সময় প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বলেন, 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশের ব্যাপারে সংশ্লিষ্টরা আশাবাদী। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। পরিকল্পনাটা করা, সেটা সুচারুভাবে সেটা সম্পন্ন হয়েছে বলে মনে করি। তবে আমরা আশা করি যে এই পরিবেশ বজায় থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত। পরীক্ষা শেষ হয় বেলা 1টায়। এসএসসির প্রথম পরীক্ষা নির্বিঘ্নে দিতে পেরে স্বস্তি প্রকাশ করে শিক্ষার্থীরা।
এমসিকিউ কোশ্চেনটা বেশ সহজ হয়েছে, সিকিউ কোশ্চেনটা হালকা হার্ড হয়েছে। প্রশ্ন পড়লে লেখার মতো পড়ে আসলে ভালো করে 2 বছরের জন্য এই প্রশ্ন ঠিক আছে, 2 বছর যেহেতু এক বই পড়ছি। আলহামদুলিল্লাহ প্রশ্নটা তুলনামূলকভাবে সহজ আসছে, একটু কঠিন কিন্তু ভালোই হয়েছে, পরীক্ষাও ভালো হয়েছে। সিকিউতে এখনকার যেই পরিস্থিতি, যেমন ফিলিস্তিন বা এখনকার যেই জিনিসগুলো আছে সেগুলো এসেছিল। ব্যবহারিক পরীক্ষা হবে 15 থেকে 22 মে পর্যন্ত। এ বছরের এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে মে মাসের 13 তারিখ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কেন্দ্রের পরিবেশ ও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। তদারকিতে মাঠে ছিল অর্ধ শতাধিক ভিজিল্যান্স টিম। শিক্ষার্থীদের প্রত্যাশা, পরিবর্তিত বাংলাদেশে এবার মেধার মূল্যায়ন হবে সঠিকভাবে। শিক্ষার্থী জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি, তাই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে পরীক্ষার্থী অভিভাবকদের চিরচেনা অপেক্ষা। শেষ সময়েও কেউ কেউ চোখ বুলিয়ে নিচ্ছেন বইয়ে, কেউ আবার মিলিয়ে নিচ্ছেন পরীক্ষা কেন্দ্রের সিট প্ল্যান। সারা দেশে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। 10টা থেকে পরীক্ষা শুরুর সময় হলেও নিয়মানুযায়ী আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রছাত্রীরা। উদ্বেগ, উত্তেজনার ছাপ পরীক্ষার্থীদের চোখে মুখে। জুলাই অভ্যুত্থানে তারপরে তার আগে বিগত বছরে যে কারণগুলোতে ছিল, সেই কারণগুলোর কারণে কিছুটা হচ্ছে কি আমাদের মোকাবিলা করতে হচ্ছে, সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন স্কুল কলেজগুলো খুললো তখন আমরা আমাদের প্রিপারেশনটা ঠিকমতো গুছিয়ে নিতে পারছি। পরীক্ষা তো ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, সেখানে এপ্রিলে হচ্ছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। গণ অভ্যুত্থানের পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। মাঝে সরকার, শিক্ষা কার্যক্রম, রাজনৈতিক ও সামাজিক পট পরিবর্তনের মধ্য দিয়ে গেছে দেশ। এত সবের মাঝে পূর্ণ সিলেবাসে পরীক্ষা, তবে সময়সীমা বৃদ্ধি হওয়াতে প্রস্তুতিতে ছিল না কমতি। এবার মেধার মূল্যায়ন হবে এমনটাই প্রত্যাশা সবার। কোশ্চিন মোটামুটি হার্ড ছিল, বাট কমন পড়ে এসেছিলাম, যেগুলো পড়ে এসেছিলাম ওইসব এসেছিল। সবকিছুই মোটামুটি ভালোই ছিল, আর গার্ডরাও অনেক সব দিকে খেয়াল রাখছিল, আর এক্সামও ওরকমই যেরকমটা আশা করেছিলাম ওরকমই হয়েছে। মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে কেন্দ্রগুলোতে তৎপর ছিলেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। গাজীপুরে কেন্দ্রে অবহেলার দায়ে 4 শিক্ষককে দায়িত্ব থেকে দেয়া হয়েছে অব্যাহতি। শিক্ষার্থীরা একটু শব্দ করতেছিল, এই কারণে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমার বোর্ডের 16টা টিম ভিজিলেন্স হিসাবে কাজ করবে। 16টা টিমের মধ্যে বরিশাল জালকাঠির জন্য 11টা টিম, আর প্রতি জেলায় যে 5টি জেলা থাকে তার জন্য 5টা টিম। এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে 13 মে। 15 থেকে 22 মে পর্যন্ত চলবে ব্যবহারিক। প্রথম দিনের মতোই বাকি দিনের পরীক্ষা ভালো হোক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক করেছে জাপানের অনোডোরা ইউজার রান ইনকর্পোরেটেড। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে প্রবাসে দক্ষ কর্মীদের যাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হলো। তিনি আরও জানান, এর মাধ্যমে প্রবাসে গমনেচ্ছুরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে। এমনকি প্রতিষ্ঠানটি বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ইতিমধ্যে টিআইটিপি প্রোগ্রামের আওতায় গেল 7 বছরে 695 জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান গমন করেছে বলে জানান আসিফ নজরুল। জাপানি প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, জাপান তরুণ, যোগ্য এবং কর্মদক্ষ লোকবল নিতে চায়। এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ থেকে যথাযথ লোকবল নিয়োগ পাওয়ার বিষয়েও আশাবাদ জানান উপদেষ্টা। অন্ডেরা ইউজার্স রান ইনক, এটা বাংলাদেশ থেকে যারা জাপানে যেতে চায় কর্মী, তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে, সনদ দেওয়ার ব্যবস্থা করবে এবং বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এবং এখানে যে ট্রেনিংটা হবে সেটা শুধু কারিগরি ট্রেনিং না, জাপানি ভাষা ট্রেনিংও হবে। সঠিক সন্ধান পেলে সিটি কর্পোরেশন এলাকায় দখলকৃত জমি ও ভবন পুনরুদ্ধার করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীতে ধারাবাহিক গণশুনানি অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, নাগরিকদের অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশন এলাকার সমস্যা সমাধান করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান উন্নয়নে সমাজের বিশিষ্টজন ও নগরবাসীর সাথে ধারাবাহিক গণশুনানি ও মতবিনিময়ের আয়োজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এবার মতবিনিময় অনুষ্ঠিত হয় উত্তর সিটি 3 অঞ্চলের বাসিন্দাদের সাথে। আমাদের পুলিশ পেট্রোলিংটা খুব
বেশি বাড়ানো দরকার। রাতের বেলা আমরা এখন বেরি হতে পারি না। রাজধানীর মধুবাগে অনুষ্ঠিত এই গণশুনানির আয়োজনে স্থানীয় নানা সমস্যা নিয়ে অভিযোগ তুলে ধরেন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। 23 নম্বর ওয়ার্ডে আপনারা জানেন অনেকগুলো ভালো ভালো স্কুল আছে, বাচ্চারা অনেক দূর থেকে হেঁটে যায়, যে যারা হেঁটে যাবে তাদের হাঁটার কোনো পথ নাই, ফুটপাথগুলি পুরো দখল করে আছে। মশার যেই মেডিসিনগুলি আমাদের যেই ধোঁয়াটা দেওয়া হয়, আরেকটু ভালো মানের ওষুধ যদি ব্যবহার করা যায় তাহলে সম্ভবত আমরা এই মশার কামড় থেকে পরিত্রাণ পাবো। এলাকার জমি দখল সহ অন্যান্য সমস্যার সমাধানে সিটি কর্পোরেশনকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি ছিল নগরবাসীর। নতুনবাগ আবাসিক এলাকার পিছনে 2-3 বিঘা সরকারি জমি এখনো আছে এবং ওগুলো সবই লেক ছিল। লেকগুলো পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক নেতাদের দ্বারা এইসব প্লট বরাদ্দ দিয়ে এলাকায় বসবাসের পরিবেশ ধ্বংস করে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নাগরিকদের অভিযোগের ভিত্তিতেই সমস্যার সমাধান করা হবে। এই শহরে সবচেয়ে বড় ক্রাইসিসগুলোর মধ্যে একটি ক্রাইসিস হচ্ছে সরকারি অনেক জায়গা, অনেক পাবলিক স্পেস ছিল যেগুলো এখন নাই। কেউ দখল করেছেন, কে দখল করেছেন নাম না বলতে চাইলে লিখে দেন এবং লোকেশনটা বলে দিলে আমরা এগুলো সব উদ্ধার করব। ধারাবাহিক গণশুনানি ও মতবিনিময়ের মাধ্যমে নগরবাসীর অতি গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আসছে বাজেটের আগে সমাধানের আশ্বাসও দেন ডিএনসিসির প্রশাসক। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ তো বটেই, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব পড়বে না আঞ্চলিকভাবেও, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার বিষয়ক এক সেমিনারে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় হাই কমিশনার বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি ভারতের সাথে সমাধানের সুযোগ আছে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী, সেটা প্রমাণেই দেশটির এই সিদ্ধান্ত। মালে টু ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সেমিনার। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনারে বিভিন্ন কূটনীতিকদের পাশাপাশি অংশ নেন মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। আলোচনায় হাই কমিশনার জানান, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য সম্ভাবনা থাকলেও সরাসরি পণ্য পরিবহনের সুযোগ না থাকায় সুবিধা নিতে পারছে না দুই দেশ। এছাড়া বাংলাদেশের শ্রমিকদের বৈধকরণ করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, যখনই প্রক্রিয়া শেষ হবে তখন জানা যাবে ঠিক কত বাংলাদেশি মালদ্বীপে আছে। ঢাকা মালে সম্পর্ক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ চলমান। বাংলাদেশের সাথে অভিবাসী, পর্যটন, জলবায়ু ও আঞ্চলিক সমুদ্র ব্যবস্থা নিয়ে বেশ কিছু কাজ রয়েছে। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে হাই কমিশনার বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় আঞ্চলিকভাবে কোনো প্রভাব পড়বে না। মালদ্বীপ বিষয়টি দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করবে। কথা বলার সুযোগ আছে বাংলাদেশেরও। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও আঞ্চলিকভাবে প্রভাব পড়বে না বলেই আমি মনে করি। মালদ্বীপ দ্বিপাক্ষিকভাবে ভারতের সাথে বিষয়টি সমাধানের চেষ্টা করবে। আমি মনে করি বাংলাদেশ ভারত নিজেদের মধ্যে আলোচনা করবে সংকট সমাধানের জন্য। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বলেন, বাংলাদেশ ভারতের মুখাপেক্ষী, সেটি প্রমাণ করতেই এ ধরনের অসহযোগিতামূলক সিদ্ধান্ত দেশটির। ভারত পলিসিগতভাবে যে বাংলাদেশকে ইন্ডিয়া লক কান্ট্রি হিসেবে দেখাতে চায়, এটা তারা অ্যাক্টিভলি তারা প্রমাণ দিচ্ছে। তৃতীয়ত, আমি যেটা মনে করছি যে ভারত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল রিলেশনশিপে বেশি ইনভেস্ট করতে চায়, পিপল টু পিপল লেভেলে নয়। এবং এটার প্রমাণই হচ্ছে তারা বাংলাদেশে যে পপুলার অ্যাসপিরেশন কি সেটাকে পাশ কাটিয়ে তারা এই গভর্নমেন্টের জন্য যত রকম সমস্যা তৈরি করার প্রয়োজন তারা কিন্তু করে যাচ্ছে নিরলসভাবে। সমুদ্র নিরাপত্তা জোরদার এবং আরেক প্রতিবেশী মিয়ানমারের সাথে সম্পর্ক উন্নয়নেও জোর দেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অত্যন্ত সচেতনভাবে কাজ করা উচিত যাতে আমরা মেরিটাইম ব্লকেডের মুখোমুখি না হই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। টিকটকে শিশু সন্তানকে ব্যবহার করে টাকা আয়ের মামলায় শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, বুধবার রাতে আশুলিয়া থানায় শিশু আইন 2013 অনুসারে শারমিন শিলার বিরুদ্ধে মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মামলায় বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত শারমিন শিলা, তার একটি ছেলে ও মেয়ে রয়েছে। গত 3 মার্চ তার ফেসবুক আইডি থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি তার 2 বছরের সন্তানের মুখে চাপ দিয়ে জোরপূর্বক খাবার দিচ্ছেন। আঘাত, উৎপীড়ন ও মাতৃসুলভ আচরণ বর্জন করে নিষ্ঠুর আচরণ করায় তার 2 সন্তান শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে।
এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। এসব অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় আসামিকে। সিলেটে উল্লাস করে এক মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ওসমানী উপজেলার আলমপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ড্রেনের মধ্যে একটি মেছো বাঘকে দেখতে পায়। এরপর লোহার রড ও লাঠি দিয়ে ড্রেনের ভেতরই বাঘটিকে মারতে শুরু করে। এক পর্যায়ে প্রাণীটিকে দড়ি দিয়ে বেঁধে ড্রেন থেকে তুলে আনা হয়। তখনও বেঁচে ছিল মেছো বাঘটি, কিন্তু মন ভরেনি উল্লাসকারীদের। এরপর মেছো বাঘটিকে টেনে পাশের একটি খালি জায়গায় নিয়ে লাঠিপেটা করে মেরে ফেলা হয়। স্থানীয় একজন মেছো বাঘটিকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। 12 এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা করার সরকারি উদ্যোগে নিউবর্ন হাব গড়ে তোলা এবং প্রতিবছর অসহায় পথ নবজাতকদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মুজিব তার ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে 41 জন পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন, যাদের অনেককে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমি বাংলাদেশে একটা নিউবর্ন হাব তৈরি করতে যাই, যেটা সারা বিশ্বে একটা নতুন আইডিয়া। বাংলাদেশে এইরকম নিউবর্ন হাব কোথাও দেখা যায় না, দেখা যাওয়ার সুযোগ এই পর্যন্ত হয়নি। নিউবর্ন হাব হবে এমন একটা ইনকিউবেটর, অর্থাৎ এই ছোট্ট বাচ্চাদের লালন পালনের একটা যন্ত্রের মতো। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রয়োজনে সম্মিলিতভাবে প্রতিবাদ করতে হবে, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে হয় মানববন্ধন। গাজায় চলমান গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে শক্ত অবস্থান নেওয়ার দাবি জানান তারা। এ সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি মানবতা ও মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি তোলেন তারা। অভিযোগ, গাজাকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে ইসরায়েল। তাদের নৃশংসতা থেকে শিশুরাও বাদ যাচ্ছে না। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান শিক্ষক নেতারা। এই পশ্চিমা সভ্যতা এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন তৈরি করে এই ছোট্ট একটা ইসরায়েলকে দিয়ে এই সারা মিডল ইস্ট সহ সারা পৃথিবীতে অশান্তির সৃষ্টি করছে। ইসরায়েল যত কিছুই করো না কেন, ফিলিস্তিনি জাতিকে কখনোই তারা নিশ্চিহ্ন করতে পারবে না। তারা বিশ্বকে সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ চায় না, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার এক সম্মেলনে কথা বলেন তিনি। বাংলাদেশে মৌলবাদীদের নিয়ে ভারতের উদ্বেগের কথা জানান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। দশকের পর দশক ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বতঃস্ফূর্ত সম্পর্কের কথাও বলেন তিনি। সম্প্রতি থাইল্যান্ডের 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দেন তার। ফিনল্যান্ডে একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যাও করা হচ্ছে। চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এসপোরলেহেতি মাকি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কে রক্তের দাগ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ধারণা করা হচ্ছে অধ্যয়নরতদের 2টি গ্রুপের মধ্যে সংঘর্ষের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি পুলিশ। পুরো এলাকাটির নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখে চলেছে জোরালো অভিযান। আশেপাশের সড়কগুলোতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 178 রানে হারিয়ে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির রেকর্ড সেঞ্চুরিতে টাইগ্রেসদের দেয়া 272 রানের জবাবে মাত্র 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। ফাইমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের জোড়া 5-রে বড় জয়ে আসর শুরু টাইগ্রেসদের। ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আইসিসি র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়েও এগিয়ে থাইল্যান্ড। তবে মাঠের পারফরমেন্সে ব্যবধানটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জ্যোতি ফাহিমারা। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত 8 রানে ফেরেন ওপেনার ইসমা তানজিম।
এর পরের গল্পটা শুধুই বাংলাদেশের। 114 রানে জুটি গড়ে ফারজানা হক ফেরেন ব্যক্তিগত 53 রানে। এরপর নিজের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ক্যাচ আউটের ফাঁদে পড়েন অধিনায়ক নিগার সুলতানা। ফারজানার পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে শতকের দেখা পেলেন জ্যোতি, যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মাত্র 78 বলে সেঞ্চুরির দেখা পান টাইগ্রেস অধিনায়ক। এর আগের দুটি সেঞ্চুরি এসেছিল ফারজানার ব্যাট থেকে। শেষ পর্যন্ত শারমিন আক্তার সুপ্তার অপরাজিত 94 রানে 3 উইকেট হারিয়ে 271 রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ, যা এই ফরম্যাটে টাইগ্রেসদের সর্বোচ্চ রানের রেকর্ড। 272 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে 38 রানের উদ্বোধনী জুটি গড়ে থাইল্যান্ড। এরপর টাইগ্রেস স্পিনে দিশেহারা হয় দলের ব্যাটাররা। বুচাথামকে ফিরিয়ে যার শুরুটা করেন ফাহিমা খাতুন। এরপর আরেক ওপেনার চানিডা ও নান্না পটকে ফিরিয়ে টপ অর্ডার গুড়িয়ে দেন তিনি। আর মিডল অর্ডার গুড়িয়ে দেন আরেক স্পিনার জান্নাতুল ফেরদৌস। মাত্র 7 রান দিয়ে তুলে নেন প্রতিপক্ষের 5 ব্যাটারকে। 127 বল হাতে রেখেই মাত্র 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। দলের মাত্র 3 ব্যাটার পেয়েছেন 2 অঙ্কের দেখা। দেশের নারী ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে জোড়া 5-এর ঘটনা এই প্রথম। সব মিলিয়ে যা নারী ওয়ানডে ক্রিকেটে চতুর্থ। 178 রানের রেকর্ড জয়ে আসর শুরু বাংলাদেশের। আর রেকর্ড সেঞ্চুরিতে ম্যাচ সেরার পুরস্কার পেলেন নিগার সুলতানা জ্যোতি। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস।